সুধী দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো দাঁতের যত্ন নিন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার গাজী শামীম হাসান। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, সেই সাথে দর্শকদেরকে আরও বলতে চাচ্ছি আমাদের আজকের আলোচনায় আপনারাও কিন্তু অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবার জন্য। স্যার, আবারও শুভেচ্ছা, কেমন আছেন? ধন্যবাদ আমাকেও এখানে এসে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ভালো আছি আপনাদের দোয়ায়। স্যার, আপনি সবসময় সুন্দর হাসির কথা বলেন, তো সুন্দর হাসির রহস্য আসলে কি? শুনেন, যেমন আপনার হাসি সুন্দর। কেন সুন্দর হাসির রহস্যটা হচ্ছে এটাই, একটা মানুষ সুস্থ থাকার জন্য তার দরকার কি? খাবারটা হচ্ছে গিয়ে মানে মনের না, দেহর ক্ষুধা মিটায়। আর মনের ক্ষুধা মিটায় কী দিয়ে? হাসি খুশি থাকা। আর সেই হাসি খুশি থাকতে গেলে একটা মানুষের কী দরকার? তার গুড স্মাইল, গুড হাসি। এই হাসিটাই যদি আমরা সুন্দর না রাখতে পারি, বা হাসিটাকে যদি আমরা সুন্দর করে তাকে আরেকজনের সামনে কথা বলার সময় যদি মানে তার মনের ভাবটা যদি হাসির মাধ্যমে প্রকাশ করতে পারি, দেখবেন তার আন্তরিকতাটা বেড়ে যায়। তো আমরা ডেন্টিস্ট, আমাদের কাজ হচ্ছে কি যেমন সুস্থ থাকা খাওয়ার জন্য, সাথে সাথে মনের শান্তি এবং দেহর শান্তি দুটোর জন্যই, দুটোকে ভালো রাখার জন্য দাঁত অপরিহার্য। এবং এই জন্যই আমি সবসময় বলি যে সুন্দর হাসি সুন্দর সুস্থতারই প্রতীক। খুব সুন্দর স্যার। দাঁতের কি ধরনের সমস্যা নিয়ে এই যে সুন্দর হাসি আপনি বললেন যে আসলে এটা তো একটা মূল একটা উপাদান, দাঁত, সুন্দর দাঁত, তো কি কি ধরনের কমপ্লিকেশন, কি কি ধরনের সমস্যা রোগীরা আসলে আপনাদের কাছে নিয়ে আসে? আচ্ছা দেখেন, আমি আজকে এটিএন বাংলায় ঢোকার সাথে সাথে আপনাদেরই একজন স্টাফ আমাকে বলছে যে আমার একটা বাচ্চা, ওর বয়স 5 বছর, কিন্তু সবগুলো দাঁত খেয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, খাবার ঢুকে যাচ্ছে, আমি যে কী করি কিছু বুঝতেছে না। এটা একটা কমন, আমাদের সবারই বাচ্চা আছে। এবং পৃথিবীতে এমন কোনো বাচ্চা মনে হয় নাই, মনে হয় বললাম, যে যার বাচ্চার দাঁতে কখনো কোনো ক্যারিজ বা কোনো পোকা না ধরছে। কিন্তু কেন? কারণ বাচ্চাদের দাঁতগুলো নরম থাকে এবং তার সাথে সাথে প্রতিটা বাচ্চাকে বাবা মা রাতের বেলা দুধ অথবা জুস এগুলো খাওয়ায়। এই যে সুগার, এই যে মিষ্টি জাতীয় খাবার খেয়ে সে ঘুমায় যায়, এজন্যই কিন্তু এই ক্যারিজটা তৈরি হয়। এবং এখানে একটা কথা মজার জিনিস, আমার এটা যে আমি শিক্ষক হিসেবে আমি বলবো যে আপনি দেখেন, আল্লাহ তাআলা চোখ একবার দিছে, নাক একবার দিছে, কান সব কিছু একবার দিছে, কোন অঙ্গটা দুইবার দিছে বলেন তো? দাঁত। একবার দুধের দাঁত, একবার পার্মানেন্ট দাঁত। কেন? এটা আমার ধারণা যে আল্লাহ জানে যে ছোটো বাচ্চারা টেক কেয়ার করতে পারবে না, এটা নষ্ট হয়ে যাবে, তাই এটাকে ডবল শিফট করে দিচ্ছে। দুধের দাঁত পড়ে যায়, পার্মানেন্ট দাঁত আসে। এই যে আসে এবং যায়, এবং বাচ্চারা যে সুগার খাবে বা মায়ের দুধ খাবে, এটা স্বাভাবিক। তো আমরা যদি ছোটোকালে যদি এই বাচ্চাগুলোকে আমরা দাঁত ব্রাশ করার পর, মানে খাওয়ার পর তার দাঁত ব্রাশ করা সম্ভব না, খাওয়ার পরে ছোটো ছোটো কাগজ আছে না, মানে কাপড়, স্পেশালি কটনের কাপড় দিয়ে যদি মুখের মধ্যে একটু ওয়াশ করে দিয়ে ঘুমায় যায়, তাহলে কিন্তু এই জিনিসগুলো একদমই হওয়া সম্ভব না। আমাদের এই জিনিসগুলো যদি আমরা দর্শকদের শেখাই যে আপনাদের যাদের বাচ্চা 2 বছর, 2.5 বছর, 3 বছর, 4 বছর দাঁত উঠতেছে বা দাঁত উঠে গেছে দুধের, এদেরকে অবশ্যই অবশ্যই আপনারা রাতের বেলা ঘুমানো আগে একটু মুখটাকে ওয়াশ করে, কুলি তো আর করানো যাবে না, মুখটা ওয়াশ করে যেন মুখের ভেতর মিষ্টি লেগে না থাকে। আর একটা জিনিস, যেন দুধ মুখে দিয়ে ঘুম পড়ায় না যায়। এই দুটো কারণে মেইনলি দেখা যাবে দাঁতগুলো খেয়ে খেয়ে ছোটো ছোটো হয়ে যায়। তো এইটা যদি আমার দর্শকরা মেনটেন করে, তাহলে আপনি দেখবেন সে সুস্থ থাকবে। স্যার, আসলে দাঁত ব্রাশের কথা বারবার আসছে, দাঁত ব্রাশটা আসলে আমরা কখন করব, কিভাবে করব? রাইট, সুন্দর কথা। কারণ জানি আমরা সবসময় সব কিছুই আমরা জানি, তারপরে কিন্তু রিপিট করা লাগে। ব্রাশের কাজ কি? যেন যে দাঁতের ভিতরে যে ময়লাটা থাকে, এটাকে যেন বের করে দেওয়া যায়, পরিষ্কার করে দেয়। আর ময়লা তো খাওয়ার পরে হয় না, খাওয়ার আগে হয়। আমাদের দেশে আপনি চিন্তা করেন, সকালে ঘুম থেকে উঠে আমরা দাঁত ব্রাশ করি। এই দাঁত ব্রাশটা কিন্তু দাঁতের জন্য করি না, আমাদের জন্য করি, যে মুখে দুর্গন্ধ লাগতেছে, সারা রাত ঘুমাইছিলাম, এইটিকে ওয়াশ আউট করে বের করি। কিন্তু উচিত কিন্তু ছিল আমি সকালে নাস্তাটা করে দাঁত ব্রাশ করা। কিন্তু আমাদের এই যে উল্টা একটা ঘটনা, তার মানে যে কোনো খাবার, ফুড নেওয়ার পর, খাওয়ার পরে দাঁত ব্রাশ করবেন, রাতে ঘুমানো যাওয়ার আগে দাঁত ব্রাশ করবেন। আপনি দেখছেন গ্রামে বলেন বা শহরেও বলেন, শহরে মডার্ন স্টাইলে, গ্রামে হয়তো দেখা যায় খিলাল করতো দাঁত, সেটা খাওয়ার আগে করে না খাওয়ার পরে করে? নিশ্চয়ই খাওয়ার পরে। মানে তখন যদি দাঁতের ভিতরে খাবার ঢুকে যায়, সেটাকে বের করার জন্য করা হয়।
তার মানে ব্রাশটা করতে হবে খাওয়ার পরে। দুপুরে যেহেতু সবাই অফিসে থাকে একটু ঝামেলা, বাট সকালে খাওয়ার পরে এবং রাতে খাওয়ার পরে ঘুমাইতে যাওয়ার আগে যদি দাঁত ব্রাশ করে, আমি 100% শিওর 80% ছোটোখাটো প্রবলেম দূর হয়ে যাবে। খুব সুন্দর বলেছেন স্যার। এবার জানতে চাইবো যে অনেক সময় আমরা ফ্লসিং এর কথা বলি খাবার খাওয়ার পরে, আপনারা বলেন স্যার, তো স্যার ফ্লসিংটা আসলে কি, এটা কতটা প্রয়োজনীয়? খুবই যুগ উপযোগী একটা কথা। কেন বলছে দেখেন, একসময় আপনিও দেখছেন আমাদের সময় আমরা ফ্লসিংয়ের কথা বলতাম এবং সুতা দিয়ে ব্যবহার করতাম, তাই না? সুতা দিয়ে যখন ব্যবহার করি তখন কি পিছনের দাঁতগুলোর ভিতরে কিন্তু ঢোকানো খুব টাফ হয়ে যায়। বর্তমানে যেটাকে বলা হয় ইন্টারডেন্টাল ব্রাশ, ছোট্ট ছোট্ট কাঠির মতো একটি ব্রাশ, তার মাথায় ছোট্ট করে ব্রাশ থাকে। এইগুলো যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা দুই দাঁতের মাঝখানে 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 যদি ব্রাশ করতে পারি, তাহলে যে দুই দাঁতের মাঝামাঝি জায়গাটায় যে সমস্ত খাবার জমে যায় এটাকে বের করে দেওয়া যায়। দ্বিতীয়টা হচ্ছে যে আপনি দেখবেন সবাই কমপ্লেন করে, আমি যদি দাঁত ব্রাশ করি মাঝে মাঝে দাঁতের গোড়া থেকে রক্ত আসে। কেন? দুই দাঁতের মাঝে যদি খাবার এরকমভাবে বেঁধে যেতে থাকে, তাহলে এই খাবারটা যখন পচে যায় তখন এই মাংসগুলো নরম হয়ে যায়। এখন যদি আপনি ফ্লস না করে ইন্টারডেন্টাল ব্রাশটা আপনি ব্যবহার করেন রেগুলার, 100% শিওর রক্ত পড়া বন্ধ হয়ে যাবে উইদাউট এনি ডেন্টিস্ট যদি আপনি নাও যান। বেসিক যদি প্রবলেম থাকে, জিঞ্জিভাইটিস ডেভেলপ করে, ক্যালকুলাস ডেভেলপ করে, মানে পাথর হয়, তাহলে আলাদা। যদি তাই না হয় আপনি দেখবেন এটা ভালো হয়ে যাবে। তার মানে ফ্লসের সাথে সাথে এখন আমরা লেটেস্ট যেটা ইন্টারডেন্টাল ব্রাশ, এটাকে ইউজ করা উচিত হবে। স্যার ইন্টারডেন্টাল ব্রাশের কথা আজকে আসলে আমরা শুনলাম, তো আমি আশা করি, আমি আজকে প্রথম শুনেছি, তো আসলে ব্যবহার কিভাবে করব স্যার যদি একটু বলে এটা দিতেন। তো ডেমো দেখাইতে পারলে ভালো। তো ইন্টারডেন্টাল ব্রাশটা কি আমাদের যে নর্মাল ব্রাশ এরকমই একটা ব্রাশের মতো, ডাটাটা ছোট্ট থাকে, মাথায় কিছু ব্রিসেল থাকে। তো এটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি দুই দাঁতের মাঝখানে মাঝখানে দেখেন, ওখানে দেখলে ইনস্ট্রাকশনও পাবেন, অথবা ইউটিউবে গেলে হাউ ইউ ক্যান ইউজ দ্য ইন্টারডেন্টাল ব্রাশ দেখা যায়। এইটা আপনি করবেন, প্রথম দিন যখন করবেন দেখা যাবে হয়তো একটু রক্ত আসতেছে, ভয় পাওয়ার কিছু নেই। দ্বিতীয় দিন করবেন, দেখেন রক্ত অর্ধেক হয়ে গেছে। তৃতীয় দিন দেখবেন এই রক্তটা আসবেই না। এটার সুবিধা দুটো, একটা হচ্ছে গিয়ে রক্ত পড়া বা ব্লিডিং বন্ধ হবে, দ্বিতীয় হচ্ছে মানুষের মুখের মধ্যে যে দুর্গন্ধ হয় এটা থাকবে না। তার স্যার এই মানে যে মুখে দুর্গন্ধ, এটা নিয়ে কিন্তু অনেকের কমপ্লেইন থাকে, রাইট, কেন স্যার এই গন্ধ হয়? তাহলে একটা হচ্ছে যদি রক্তটা পচে যায়, আপনি জানেন রক্তের গন্ধটা কিন্তু খুব একটা ভালো না। আর তার মধ্যে আমাদের মুখের মধ্যে আছে স্যালাইভা, লালা, এই দুটো মিশে আসলে আর বাজে একটা সিচুয়েশন। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এইটে যেমন যদি জিঞ্জিভাইটিস হয় তাহলে রক্ত গন্ধ আসতে পারে। আরেকটা মনে করবো, অনেকে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা ছোটোবেলায় কী করতাম, জোরে জোরে শব্দ করে কুলি করতাম। কুলি করলে যেটা হয় দাঁত এবং ঠোঁটের মাঝামাঝি ভেস্টিবল বলে যে গ্যাপটা, এখানে অনেক সময় দেখবেন যে টাইট হয়ে থাকে, একটু খাবার বা কোনো কিছু থাকলে সেটা ওয়াশ আউট হচ্ছে না। স্যার এটা নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। দুঃখিত, ফোনটি কেটে গিয়েছিল স্যার, আমরা কথা বলছিলাম যে খাবার জমে থাকে। জি, এই খাবারটা যদি আমরা ওয়াশ আউট না করি তাহলে তো দুর্গন্ধ হবে। যার জন্য সবসময় কুলি করে মুখটাকে ভালো করে ওয়াশ করতে পারে। আমরা যখন দাঁত ব্রাশ করি, দাঁত ব্রাশের পাশাপাশি আপনার ভেস্টিবল যেটা গ্যাপগুলোর মধ্যে ব্রাশ দিয়ে ওয়াশ ক্লিন করা উচিত, তাহলে দেখবেন এই প্রবলেমগুলো শুধু থাকবে না। স্যার অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। শুধু দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। শুধু দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার আমরা কথা বলছিলাম সুন্দর হাসি নিয়ে, তো আমাদের সঙ্গে এক দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। হ্যালো। জি আপনাকে শুনতে পাচ্ছেন স্যার। জি, আমি ঢাকা থেকে বলছিলাম। আমার কোশ্চেনটা হচ্ছে, আমার ছেলের 4 বছর প্লাস, কিন্তু ওর যেটা হয়েছে যে দাঁতের উপরের মাড়িতে দাঁতটা মাঝখানে ফাঁকা হয়ে গেছে। মানে কোনো কিছু খেলে ওই একটা দাঁতের মানে একটা দাঁত ভাগ হয়ে মাঝখানে ফাঁকা হয়ে গেছে। তো ওই দাঁতে ফাঁকা জায়গাটাতে কোনো কিছু খেলে ওটা ঢুকে যায়। তো দেখা যায় বেবিটা বলতে থাকে ব্যথা পাচ্ছি, কান্না করছি। আসলে এটার কি সমাধান, এখন কিভাবে কি করতে পারি? হ্যাঁ, এটা কি আপনার মাঝখানের দাঁতটা উপরের? লাইনটি উপরের মাড়িতে, দাঁতের উপরের মাড়িতে। ওকে ওকে, স্যার আর কিছু জানা রয়েছে? না কোনো অসুবিধা নেই, আমি বুঝতে। দেখেন
কেন তার দুই দাঁতের মাঝখানে খাবার ঢুকলে তার ব্যথা করে, কথাটা কিন্তু এতে বলছে। কেন? মানে বাচ্চাদের দাঁত সাধারণত একটু ফাঁকা ফাঁকা থাকে, কারণ বাচ্চাদের বড় হয় তো দাঁতগুলো ফাঁকা থাকে, খাবার জমে যায়। কিন্তু যদি আঁশ জাতীয় খাবার যদি খাওয়ার পরে যদি দুই দাঁতের মাঝখানে কোনো কারণে কোনো খাবারে আটকে থাকে, তাহলে কি হয়, ওইটা আস্তে আস্তে পচতে থাকে। এই জন্য উনি, ওই যে আমি একটু আগে একটা কথা বলছিলাম যে দাঁতগুলো পরিষ্কার করা, পরিষ্কার না করলে দুই দাঁতের মাঝখানে যখন জমে থাকে তখন এই সমস্যাটা তৈরি হয় এবং এভাবে আস্তে আস্তে ক্যারিজ তৈরি হয়েছে। আর কী করা যাবে? প্রথম কথা হচ্ছে যে রাতে তার দুই দাঁতের মাঝখানে ব্রাশ করে খাবারটাকে পরিষ্কার করে কুলি করে ঘুমাবে, ব্যথা কমে যাবে এক। দ্বিতীয়, যদি এই গর্তটা যদি ডিপ হয়ে যায় অনেক, তাহলে পাল্পের কাছাকাছি চলে যেতে পারে। আর পাল্পের যদি কাছাকাছি চলে যায় তাহলে এটাকে ফিলিং করা ছাড়া আর তো কোনো পথ নেই। বাট আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ফাঁকাটা কি পেছনে না সামনে? অনেক সময় বাচ্চাদের খেয়াল করবেন, অনেক বাচ্চা আপনি বেড়াতে গেছেন দেখবেন যে সামনের দুটো দাঁত একটু ফাঁকা, কিন্তু কোনো গর্ত না, ক্যারিজও না। এইটাকে বলা হয় আগলি ডাকলিং স্টেজ বলে আমাদের একটা ভাষা আছে। এটা নর্মাল, এটা কোনো অ্যাবনর্মাল কোনো গর্ত না, খাবার ঢুকেও যাবে না। এটা এই ধরনের যদি কোথাও দেখেন, বিশেষ করে এই ফাঁকাটা 8 বছর বয়সে এটা ভালো হয়ে যাবে। এই জন্য ওইটা নিয়ে ওয়ারিড হওয়ার দরকার নেই। এখানে যেটা, যেহেতু বাচ্চা কমপ্লেন করছে খেতে গেলে ব্যথা করে, আমার মনে হয় কোনো একজন নিকটতম ভালো ডেন্টিস্ট, স্পেশালি বাচ্চাদের ডেন্টিস্ট যেটা পেডিডন্টিস্ট বা পেডিয়াট্রিক ডেন্টিস্টই যে সাবজেক্টে যারা এর বিশেষজ্ঞ, তাকে দেখে একটা সুন্দর ফিলিং করে নিলে একটা প্রবলেম সলভ হতে, তেমন কোনো সমস্যাই না। স্যার খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। তো স্যার, স্যার আরেকজন রয়েছেন আমাদের দর্শক ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। স্যারের সাথে কথা বলতে স্যার চাই। শুনতে পাচ্ছেন? বলেন। আপনার প্রশ্নটি বলুন। স্যার আমি এই চিটাগং থেকে বলতেছি। জি আমার নাম বাদশা। জি বলুন, শুনতে পাচ্ছেন স্যার, স্যার। আচ্ছা আমি একটা ক্যাব বসেছি যে মানে মানে ক্যাবের ভিতরে মানে পেটে গেছে। ক্যাপের ভিতরে পেকে গেছে, আচ্ছা। পেকে গেছে নাকি ফেটে গেছে? জি জি জি। তো আমি এটা মানে একটা ডিল করতে বলছে আমাকে, বুঝছেন? জি, তা আপনি কি, মানে ক্যাবটা বসে দিচ্ছে, আপনি কি পেটে গেছে, এখন মানে ব্যথা করতেছে অনেক। আপনি কি দাঁতটাকে রুট ক্যানেল, আপনার দাঁতটাকে রুট ক্যানেল করা হয়েছে? দাঁতটি কি রুট ক্যানাল করা হয়েছিল? দর্শক আপনি শুনতে পাচ্ছেন? জি, প্রথমে করছে, করার পরে ক্যাপ করছে। আমাকে ক্যাপ করছে, জি আচ্ছা। মানে চারবার মানে যা করার পরে মানে ক্যাপটা বসে যাচ্ছি। ওকে ওকে। স্যার ক্যাপটি ফেটে গেছে না, মেবি, উনি বলছে ক্যাপ দেওয়ার ফুলে গেছে। ফুলে গেছে, আচ্ছা। তো ফুলে গেছে, ব্যথা করে। তো সেটা হচ্ছে কি, আমি একটা প্রশ্ন করছি, সম্পূর্ণ প্রশ্ন থাকে যে আপনি কি রুট ক্যানেল করছেন কি করেননি। এখন কথাটা হচ্ছে এটা কোন ডাক্তার থেকে কিভাবে করছে এটা তো আমরা জানি না এখনো অথেন্টিক। যদি রুট ক্যানেল পারফেক্ট হয় তাহলে ফুলবে না, পাকবে না, ব্যথাও হওয়ার কথা। ব্যথা হবে না। যদি রুট ক্যানেল করার সময় যদি ফল্টি বা কোনো রকম অসুবিধা থাকে, তাহলে ব্যথাটা সাবসাইড সব না করা পর্যন্ত যদি আবার ক্রাউন করে ক্যাপ পরে, তাহলে ব্যথা হবে। দ্বিতীয় প্রশ্ন একটা কথা বলি, উনি বলতে ফুলে গেছে, কেন ফুলবে? তাতে যখন রুট ক্যানেল করা হয়, এমন হলো যে আপনি ক্যাপটা তৈরি করে লাগাই দিচ্ছেন, কামড় দিলে উঁচু লাগতেছে, উঁচু লাগলে এই যে বাইটের সাথে যে তার প্রেশার পড়ে, এটা অনেক সময় ফুলে যায়। এখন অনেকগুলো কারণ আছে যে কারণ হতে পারে, তবে আমার কাছে মনে হয় ওনাকে ডেন্টিস্টকে দেখায় যে আমার তো রুট ক্যানেলও করা, ক্যাপও করা, তাহলে আমরা ফুলেই বা যাবে কেন, বা আমার এই অসুবিধাটা হবে কেন, এই জিনিসটা যদি উনি ক্লিয়ার করে নেয়। বাট আই এম শিওর 100% রুট ক্যানেলে সমস্যা হওয়ার সম্ভাবনা 90%। 10% আরেকটা সমস্যা হতে পারে, যদি দুই দাঁতের মাঝখানে যে ক্যাপ পরার পরে যে গ্যাপটা, এটা যদি প্রপারলি টাইট না থাকে, এখানে যদি আবার খাবার জমে ফুড ইনফেকশন হয় এবং পকেট জাতীয় জিনিস তৈরি হয়, তাহলেও আস্তে আস্তে ব্যথা হতে পারে। এটাকে দেখার পরে যদি মেডিসিনে এটাকে সারায় দেওয়ার মতো সুযোগ হয়, যেটাকে ক্লিন করে সব বের করে দিয়ে মেডিসিন দিয়ে ঠিক করা যায়, এটা হতে পারে। অথবা ক্যাপটাকে খুলে কিছুদিন ওই জায়গাটাকে পরিষ্কার করে আবার হেলদি করে আবার ক্যাপটা লাগায় দেওয়া, সেটা হতে পারে। অথবা যদি রুট ক্যানেলের যদি সমস্যা থাকে, তাহলে আবার রুট ক্যানেল করে ক্যাপ করে দিতে হবে। স্যার আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা Okay, ফোনটি okay. নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। জি, ওয়ালাইকুম সালাম। দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলুন। জি, আপনাকে বলেন। শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। দর্শক আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি,
আমি হবিগঞ্জ থেকে শুনছেন দাঁতের ভিতরে যে পাথর দেওয়া হয় পাথর এগুলা কিভাবে পরিষ্কার করা যায়? অনেক ধন্যবাদ আপনাকে। তা খুব এই গুরুত্বপূর্ণ দেখেন, প্রশ্ন। দাঁতের পাথরগুলো, প্রথম কথা হচ্ছে পাথর কেন হয় আর পাথর জিনিসটা কি। মানে দাঁতের গোড়ায় আপনিও দেখবেন যারা ডাক্তার কাছে একদমই যায় না, তার দাঁত সুন্দর, উনি বলেন না আমার দাঁত তো খুব সুন্দর, আমি কেন যাব ডাক্তারের কাছে, ভালো আছে। কিন্তু আপনি যদি নিজে চেক করেন দেখবেন হঠাৎ করে ছোট্ট একটা টুকরা ঠস করে কী যেন বেরোয় গেছে। উনিই বলে যে স্যার আমার দাঁত ভালো ছিল, কী যেন একটা টুকরা পাথরের মতো শক্ত একটা কী বের হলো, আমার দাঁত এখন নড়ে। ব্যাপারটা হচ্ছে এরকম যে খাবারটা দাঁত এবং মাংসের মাঝামাঝি জায়গাটা আস্তে 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 খাবারের জিনিস ডিপোজিশন হয়ে একটা শক্ত আবরণ তৈরি হয়, যেটা পরবর্তীতে পাথর বা ক্যালকুলাস তৈরি হয়। এই পাথরটা কিন্তু দাঁত এবং মাংসের ভিতরে ঢুকতে থাকে। যখন এটা ভিতরে আস্তে আস্তে বড় হয় তখন হয় কি মাংসটা দাঁত থেকে আলাদা হয়ে যায়। হঠাৎ করে যখন এই পাথরটা পড়ে যায়, তখন ইনিশিয়ালি যদি সে ডাক্তার দেখায় তাহলে কিন্তু এই পাথরটা বড় হতে পারে না। যখন আস্তে আস্তে বড় হয় তখন হয় কি দাঁত এবং পাথরের মাঝখানে যখন সরে যায় তখন হাড়ের কাছাকাছি জায়গাটা কমে যায়, হাড়ের ডেপথ কমে যায়, তখন দাঁতটা নড়া শুরু করে। তখন কিন্তু ডাক্তারদের একটা বদনাম হয় যে আমার দাঁত ভালো ছিল, ডাক্তারের কাছে গেছি, উনি স্কেলিং করার পরে দাঁত নড়ে গেছে এবং ফাঁকা হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ডাক্তার সাহেবদের দেরি করে যাওয়ার জন্য বড় বড় পাথর ফেলে দিছে, এই জিনিসটা কিন্তু সে বুঝতে চায় না। এই জন্য আমি সবাইকে বলবো বছরে একবার দাঁত ক্লিন করবেন এবং পাথরগুলোকে ফেলে দিবেন সুন্দর করে, তাহলে এই ধরনের প্রবলেম তৈরি হবে না কখনো। আর কেন না ক্যারিজ তৈরি হয় এটা তো একটা ন্যাচারাল ব্রাশ না করলে হবে। খুব সুন্দর স্যার। আমরা একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি খুলনা ফুলবাড়িঘাট থেকে বলতেছি, শেখ নজরুল ইসলাম। জি বলুন। জি, বলতেছিলাম কি যে মুখে দুর্গন্ধ হয়, দুর্গন্ধটা সারতে কি উপায়, কি করে সারবে? আচ্ছা, অনেক ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার। মুখে দুর্গন্ধ কি করে সারবে? প্রথম কথা হচ্ছে দুর্গন্ধ তো সবার হচ্ছে না। যারা পানি জাতীয় খাবার কম খায় এবং কুলি কম করে তাদের কিন্তু মুখে দুর্গন্ধটা বেশি হয়। যেমন আমরা যদি রোজা থাকি, খেয়াল করেন রোজা খোলার আগে সবারই, আমরাও রোজা থাকি, আমি মুসলমান, এটা একটা হয়। তার মানে থেকে মুখটাকে যদি ওয়াশ আউট না করা হয় বেশি করে তাহলে একটা সমস্যা হয়। দ্বিতীয় কথা হচ্ছে যাদের মুখে স্যালাইভেশন কম, লালা কম, সিক্রেশন কম, ওয়াশ আউট হয় না, তাদের বেশি হতে পারে। থার্ড হচ্ছে কি যদি দাঁতের গোড়ায় গোড়ায় কোনো কারণে ইনফেকশন হয়, যেটাকে বলা হয় পায়োরিয়া অথবা জিঞ্জিভাইটিস হয়, তখন হতে পারে এগুলোকে ক্লিন করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তৃতীয় হচ্ছে অনেক সময় সিস্টেমিক কিছু ডিজিজ, যেমন লিভার ডিজিজ হতে পারে, গ্যাস্ট্রিকের যাদের আছে তাদের কারণে হতে পারে, এসব কারণেও কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে। ওনাকে একজন ভালো ডাক্তার দেখায় আগে বের করতে হবে এটা কি দাঁতের কারণে না মুখের কারণে না সিস্টেমের কারণে। যদি যে কারণে তার দুর্গন্ধ সেটিকে যদি মানে সমাধান করে তাহলে ভালো। আর টুটকা সুটকা যেমন আমরা একটা বলি, তাই না, উনি যদি একটা কাজ করে, লং আছে না আমাদের দেশে, ক্লোভ যেটা লংটা যদি মুখে রাখে এবং লংটা যদি সবসময় খাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু মুখের দুর্গন্ধ কমে যাবে। খুব সুন্দর বলেছেন স্যার। আপনি বলছেন খাবারের সাথে দাঁতের সম্পর্ক রয়েছে, কি খাবার খেলে দাঁত ভালো থাকবে? গুড। খাবার কি খাবে, সুষম খাদ্য খাওয়ার জন্য সব খাবারই খাওয়া দরকার, কিন্তু যদি গ্রোয়িং এজে যদি হয় তখন আমাদের ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি খেতে হবে দাঁত শক্ত করার জন্য, হাড় শক্ত করার জন্য। আমরা যারা অ্যাডাল্ট এখানে খাবার সাথে যে দাঁতের খুব একটা বড় ধরনের যোগাযোগ আছে তা না, কিন্তু এখন যদি আপনি সুপারি খান তাহলে কি হবে, যখন অনেক খাচ্ছেন তখন দাঁতটা ক্ষয় হয়ে যাবে। এটা কিন্তু খুব একটা ভালো জিনিস না। দাঁত ক্ষয় হয়ে গেলে আস্তে আস্তে শিরশির করবে বা দাঁতের গোড়ায় পেকে যাবে, তাহলে আমরা শক্ত খাবারটা অ্যাভয়েড করব। আর যেটা হচ্ছে যেটাই খান, প্রথম কথা হচ্ছে ব্রাশ করে আপনি সুস্থ থাকতে হবে, তাহলে আপনি সুস্থ থাকবেন। স্যার এমনি দাঁতের জন্য কোনো খাবার কি নেই যে এই খাবারগুলো, এই ফ্রুটসগুলো খেলে আসলে বেশি দাঁতটা মানে ভালো থাকবে, মজবুত থাকবে? আসলে দাঁতের মজবুতটা তো মিনারেলাইজেশনটা হয়েই যায় আপনার ক্যালসিয়াম দিয়ে। আচ্ছা, সেটা তো খাবারের মধ্যে দুধ, ডিম বা মাংস জাতীয় খাবার বেশি হবে। আর এইটি দুধ, ডিম এবং মাংস যেগুলো হাই প্রোটিন, এগুলো যেটা হাই ক্যালসিয়াম প্রোটিন জাতীয়, ক্যালসিয়াম জাতীয় খাবার তাহলে আমাদের জন্য ভালো হবে। স্যার আমাদের সঙ্গে এক দর্শক রয়েছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওই যে দাঁতের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। জি, জানতে পারেন স্যার, আপনার কথা শুনতে পাচ্ছেন। বলবো প্রশ্নটা? জি জি। অবশ্যই বলুন। আমার
দাঁতে সিস্ট হয়েছিল, অপারেশন করেছি প্রায় 2.5 মাস হয়ে গেছে। জি। এখন পর্যন্ত স্বাভাবিক হয় না, আর ডাক্তারের ওষুধও দেয় না। আচ্ছা স্যার, আপনার কোনো প্রশ্ন রয়েছে? তো অপারেশন লাগে মারি। এটা এটা কোন দাঁতটা অপারেশন করছেন? সিস্টটা কি আক্কেল দাঁত? ডাক্তার প্রফেসর ডাক্তার নাসিরউদ্দিন। না না, এটা কি আক্কেল দাঁত? প্রফেসর ডাক্তার নাসিরউদ্দিন ওই যে ধানমন্ডি আপনার এটা কোন ঠিক আছে। দাঁতটা অপারেশন করেছেন? আক্কেল দাঁত কিনা? এমপি হাসপাতালে। আপনার কোন দাঁতটি অপারেশন করেছেন? আক্কেল দাঁত? না না না, মারি মারি নিন্দে একটা ক্যাপ পরাইছিলাম। একটা ক্যাপের নিচে ক্যাপ পরাইছিলাম আর 8-10 বছর আগে। পরে ডাক্তারে বললো যে আপনি যা সিস্ট একটা অপারেশন করতে হবে। দাঁতটা অপারেশন কোনটা? করার পরে আর স্বাভাবিক হইতেছে না। হ্যাঁ, সেটা কোন দাঁত? মনে হয় যে অবশ্যই হয়েছে, জি জি। উপরে না নিচে কিছু? এরকম লাগে। উপরের পাটির দাঁত নাকি নিচের পাটির দাঁত? নিচের মারি। নিচের মাড়ির দাঁত। এখন সামনের দাঁত সহ মনে হয় যে অবশ্যই হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। দেখেন, উনি যে প্রশ্নটা করছে, উনি ভালোভাবে অপারেশন করছে, সেটাও কোনো সমস্যা না। ওনার দেখেন, এটা কিন্তু আপনাদের সবার জানার জন্য এটা বলা উচিত যে ওনাকে 8 থেকে 10 বছর আগে রুট ক্যানেল করছে, ক্যাপ করছে। এখানে দাঁতের গোড়ায় কোথাও সিস্ট হওয়ার কারণে ওনাকে অপারেশন করছে, হয়তো বা অ্যাপিসেক্টমি, উনি হয়তো বলতে পারে অ্যাপিসেক্টমি একটা অপারেশন করছে, ভেরি গুড, করতেই পারে, এটা স্বাভাবিক। এইটে উনি শুধু সিস্ট বলছে, সিস্টের সাইজ কত বড় কত ছোটো এগুলো কিন্তু আমরা এতটা বুঝতে পারছি না। বাট ওনার কমপ্লেনটা হচ্ছে যে অপারেশন করার পরে আমি মানে বুঝতে পারতেছি না, ভালো হচ্ছে না। কেন? আপনি জানেন যে আপনি নিজেও একজন ডাক্তার, তো এখানে যে আমাদের নার্ভটা, ইনফ্যারিবুলার নার্ভ, তা কোনো কারণে যদি সার্জারি করার সময় যদি নার্ভটা কাটা যায়, এবং এটা যেতেই পারে, এটা কিন্তু ডাক্তারের কোনো ফল্ট বা হবে তাও না, কারণ ওই জায়গাটা যদি নার্ভের ভিতর বা আশেপাশে সব জায়গায় যদি সিস্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই নার্ভের ইনজুর্ড হতেই পারে। তা নার্ভের ইনজুর্ড হলে সাধারণত প্যারাসেসিয়া বা এই ধরনের সেন্সেশন কমে যেতে পারে। এই জন্য আমি বারবার ওনাকে প্রশ্ন করছিলাম যদি আক্কেল দাঁত তুলে, এবং দেখেন আমি একজন ডাক্তার, আমি একজন কসমেটিক সার্জন, আমি আঁকা বাঁকা দাঁতের ডাক্তার, আমি কিন্তু আক্কেল দাঁতের ডাক্তার না তোলা। আমি যদি একটা সাধারণত একটা আক্কেল দাঁত তুলতে যাই, তাহলে কিন্তু নার্ভ ইনজুর্ড হওয়ার সম্ভাবনা আছে। এটা বলার উদ্দেশ্য এটাই, যে কোনো দাঁত যে কোনো ডেন্টিস্ট তুলতে পারে, কিন্তু আক্কেল দাঁত তোলার জন্য স্পেশাল ওরাল সার্জন দরকার, এবং যদি ওরকম ভালো ওরাল সার্জন না দিয়ে দাঁত তোলা হয়, তাহলে কিন্তু এই ধরনের কমপ্লেন হতে পারে। তো সুতরাং ওনাকে আগে দেখাতে হবে যে নার্ভ কাটা গেছে সেই জন্য, না অন্য কোনো কারণে হচ্ছে কিনা, এটা চেক করে নেওয়া হচ্ছে। তার মাত্র কিছুদিন হয়েছে, সময় লাগবে, সময় লাগলে ঠিক হয়ে যাবে আসলে। স্যার, ক্যারিজ নিয়ে অনেক কথা হয়, অনেকে বলে দাঁতের পোকা, বাচ্চাদের বিশেষ করে, এটা থেকে আসলে পরিত্রাণের উপায় কি? একমাত্র উপায় ব্রাশ। মানে দাঁতটাকে যদি 3 বেলা খাওয়ার পরে ব্রাশ করে, এবং ইন্টারডেন্টাল ব্রাশ যেটা আমি আগেও উল্লেখ করছি, যদি ব্রাশ করা হয় 100% শিওর। আচ্ছা, আমার কথা হচ্ছে, আমিও তো ডেন্টিস্ট, আমারও তো ক্যারিজ হওয়ার কথা। আমার বয়স 60, আলহামদুলিল্লাহ বলতে হবে নাকি? কই আমার তো একটা দাঁত এখনও ক্যারিজ নেই, আলহামদুলিল্লাহ। কেন? মানে এই যে জিনিসটা না থাকার কারণটাই হচ্ছে যে ইন্টারডেন্টাল যে ব্রাশগুলো, অথবা যে যে সমস্ত দাঁতে ময়লা হতে পারে, যদি পরিষ্কার রাখি, তাহলে কিন্তু আপনার ক্যারিজ হবে না। এখনও তো আমি আমার সব দাঁতে ঠিক আছে, একটা দাঁতও ক্যারিজ হয়নি। এটাই কারণ আমি মনে করি ব্রাশ ব্রাশ ব্রাশ, ব্রাশের কোনো বিকল্প নাই। যে এনি টাইপ অফ ব্রাশ, এনি টাইপ অফ পেস্ট। খুব সুন্দর স্যার। এবার জানতে চাইবো, এই যে স্যার ক্যারিজ হয়ে গেল, তখন স্যার আমরা আসলে কি করব? যদি ছোট লেভেলে ক্যারিজ হয়, আসলে কেন একজন ডেন্টিস্টের কাছে প্রতি 6 মাস থেকে 1 বছর পর পর চেক করানো উচিত? দাঁতে যখন ব্যথা শুরু হয়, তখন মনে রাখতে হবে যে ক্যারিজটা বড় হওয়ার জন্য পাল্প প্লাস করে দেয়, তখন কিন্তু বেসিক্যালি অনেক জটিল হয়ে যায়। তখন এটাকে রুট ক্যানেল লাগতে পারে, অথবা যেখানে ডিপ ক্যারিজ আছে সেখানে লাইনিং দিয়ে ফিলিং করা লাগতে পারে। কিন্তু এই ক্যারিজটা যখন তৈরি হয়, স্পেশালি আপনি দেখবেন, আমরা বলি পিটস অ্যান্ড ফিশার ক্যারিজ, মানে হাতের তালুতে যেমন দাগ আছে, দাঁতের ভিতরে কিন্তু এরকম দাগ আছে। এই দাগ থেকে ক্যারিজটা শুরু হয়, হয়ে ভিতরে যায়, কিন্তু আমরা রুগীরা বুঝতে পারি না যে ক্যারিজ হচ্ছে। আমরা তখনই বুঝি যখন ব্যথা হয়। তাহলে ব্যথাটা যেন না হওয়ার আগেই যদি দাঁত চেক করি, তাহলে এটা সম্ভব। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা অনেক উপকৃত হয়েছেন, সচেতন হবেন।
শুধু দর্শক, আমরা যেটা বুঝলাম যে সুস্থ সুন্দর দাঁতের জন্য আমাদেরকে সচেতন হতে হবে, দাঁত ব্রাশ করতে হবে এবং স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি সুস্থ থাকুন থেকে। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।